এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রতিদিনের ন্যায় রসায়ন বিধি দূর করতে তোমাদের সামনে আবারও চলে এসেছি আমি বাসুদেব। আমাদের আজকের আলোচ্য বিষয় হুন্ডের নীতি। ভাইয়া, এটা চমৎকার গুরুত্বপূর্ণ একটা টপিকস। এখান থেকে ইন্ডিভিজুয়ালি তেমন যে কোশ্চিন আসে সেগুলো হচ্ছে এই হুন্ডের নীতি এবং কোয়ান্টাম সংখ্যা দুইটা মিক্স করে কোশ্চিন হয়। তো আমরা আজকে একবার বেসিক থেকে জিরো থেকে শিখবো কিভাবে হুন্ডের নীতি পানি পানি করে ফেলানো যায়। ওকে, নাও শুরু করা যাক। তো দেখো, হুন্ডের নীতিটা হচ্ছে এরকম যে সমশক্তি সম্পন্ন ভিন্ন অরবিটালে ইলেকট্রন গুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বোচ্চ পরিমাণ অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে এবং এই অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন গুলোর স্পিন হবে একমুখী। তো আমার সব থেকে গুরুত্বপূর্ণ যে শব্দ সেটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। আচ্ছা, সমশক্তি সম্পন্ন অরবিটাল মানে কি? আমরা আমরা প্রিভিয়াস ক্লাসে আউটবাউ রুল পড়েছি, সেখানে জেনেছি যার n প্লাস এল এর মান সমান সেগুলো হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল হবে। অর্থাৎ যার n প্লাস এল এর মান যত বেশি হবে তার শক্তি তত বেশি, যার কম তার শক্তি তত কম, কমটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো আমরা সাপোজ আমরা 2p অরবিটালের কথা চিন্তা করি। কার কথা চিন্তা করি? 2p অরবিটালের কথা। তো 2p অরবিটালের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, দেখো 2p এর জন্য এল এর মান কত। আচ্ছা, তার আগে আমাদের একটা ব্যাপার জানতে হবে, সেটা হচ্ছে এল সমান যদি 0 হয় তাহলে এস উপশক্তি স্তরে এবং এস উপশক্তি স্তরে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে। এল সমান যদি 1 হয় তাহলে পি উপশক্তি স্তরে পি তে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। এল সমান যদি 2 হয় তাহলে ডি উপশক্তি স্তরে এবং ডি তে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, ডি তে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে। এবং এল সমান যদি 3 হয় তাহলে এফ উপশক্তি স্তরে এবং এখানে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। তো 2p এর জন্য আমরা এই 2p কে কত ভাগে ভাঙা যায় আর 2p উপশক্তি স্তর থেকে কতটি অরবিটাল সম্ভব সেটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? দেখো, 2p এর জন্য অর্থাৎ p এর জন্য এল সমান কত? এল সমান 1। এল সমান যদি 1 হয় তো সেক্ষেত্রে এম সমান কত? 0 সহ প্লাস মাইনাস এল। অর্থাৎ এল এর মান যদি 1 হয় এখানে বসালে কত হচ্ছে? 0 সহ প্লাস মাইনাস 1, অর্থাৎ 0 এটা প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ এম ইজিক্যাল টু কত হচ্ছে বলতো? -1 0 প্লাস 1। দেখো এম এর মান কতগুলো পেয়েছি? 3টা না? একটা উপশক্তি স্তরের জন্য এম এর যতগুলো মান পাবো উক্ত উপশক্তি স্তরকে তত ভাগে ভাঙা যাবে। তো যেহেতু আমরা পি এর জন্য এম এর মান 3টা পেয়েছি, এই জন্য পি কে 3 ভাগে ভাঙা যাবে। তো এইটা হচ্ছে পিএক্স পিওয়াই, পিএক্স পিওয়াই এবং পিজেড। দেখো, পিএক্স পিওয়াই এবং পিজেড। তো এই পিএক্স এর জন্য এখানে এম এর মান কত হবে? -1। সংখ্যার আকার মতো তুমি লিখে দাও। এই পিওয়াই এর জন্য 0 আর এটার জন্য কত হবে? +1। তো সিমিলারলি এখন এইটা হলো 2px 2py 2pz ভাইয়া। এখন এইগুলো সব সমশক্তি সম্পন্ন অরবিটাল। কেন? আমি এই 2px এর জন্য n প্লাস এল এর মান বের করি। 2px এর জন্য n প্লাস এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো? 2px এর জন্য n প্লাস এল এর মান, দেখো n এর মান হচ্ছে 2, p এর জন্য l এর মান 1, সেক্ষেত্রে আমরা কত লিখতে পারি? এটার মান হচ্ছে 3। 2py এর জন্য দেখো আমরা কত লিখতে পারি? 2 যোগ 1 সমান 3। 2pz এর জন্য কত লিখতে পারি? 2 যোগ 1 ইকুয়াল টু 3। তার মানে এগুলো সব সমশক্তি সম্পন্ন অরবিটাল। আবার যদি আমরা ডি এর ক্ষেত্রে চিন্তা করি, ডি এর জন্য এল এর মান কত? এই দেখো, ডি এর জন্য এল এর মান কত? হ্যাঁ, ডি এর জন্য এল এর মান হচ্ছে 2। তাহলে এল এর মান 2 হলে এম এর মান কত হবে? -2 -1 0 +1 +2। অর্থাৎ এইখান থেকে যদি আমরা বসানোর তলে থাকি -2 -1 0 +1 +2, এই হচ্ছে ডি। কারণ এই ডি এর জন্য, ডি উপশক্তি স্তরের জন্য এম এর মান কয়টা? 5টা। সুতরাং ডি কে কয় ভাগে ভাঙা যাবে? 5 ভাগে। সেগুলো কি কি? dxy dyz dzx dzx d x2 y2 dz2। আমি কি বোঝাতে পারছি? এগুলো প্রত্যেকটাই সমশক্তি সম্পন্ন। কারণ কি, তুমি 3dxy এর কথা কম্পেয়ার চিন্তা করো। 3dxy এর জন্য n এর মান কত? 3 আর d এর জন্য l এর মান কত? 2, যোগ করলে কত হলো? 5। 3dyz এর কথা চিন্তা করো, n এর মান হচ্ছে 3, l এর মান হচ্ছে 2, যোগ করলে 5। এরকম প্রত্যেকটার মানই 5 হবে। সুতরাং এগুলো সমশক্তি সম্পূর্ণ অরবিটাল। এই সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গুলোতে ইলেকট্রন গুলো এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ পরিমাণ অযুগ্ম অবস্থায় থাকতে পারবে এবং অযুগ্ম ইলেকট্রন গুলোর স্পিন হবে একমুখী। তো আমরা এটা মুছে ফেলি। আচ্ছা, স্পিন একমুখী হবে মানে একটা হচ্ছে খাড়া উপরের দিকে আর একটা খাড়া নিচের দিকে। খাড়া উপরের দিকে যেটা হবে এস এর মান, এস এর মান হচ্ছে দুইটা, একটা হচ্ছে খাড়া উপরের দিকে তার জন্য এস এর মান কত? +1/2, আর একটা হচ্ছে খাড়া নিচের দিকে। আমরা এভাবে মনে রাখবো, ওই ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে এই কনফিউজড হইব না। হ্যাঁ, এস এর মান হচ্ছে কত? -1/2।
তো এখন আমাদেরকে বুঝতে হবে বেসিক জিনিসগুলো। আমি বুঝে গেলাম যে ইলেকট্রন আসলে কিভাবে এখানে প্রবেশ করবে। যেমন আমরা নাইট্রোজেনের কথা যদি চিন্তা করি, দেখো নাইট্রোজেন কত 7, তো এর নর্মাল ইলেকট্রন বিন্যাস অর্থাৎ আউটবাউন্ড নিউক্লিয়েশনে 1s2 2s2 2p6, এটা কত হলো 10 হয়ে গেল, তাহলে এটা হবে না 2p3a। আচ্ছা, তো এটা হচ্ছে আউটবাউন্ড নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস। যদি হুন্ডের নীতি অনুসারে আমরা মজা করে বলতে পারি বাক্স নীতি, অর্থাৎ বক্স আকারে রাখতে হবে। তো এইটা ইউ শুড বিয়ার ইউর মাইন্ড দ্যাট যে এই হুন্ডের নীতি কখনোই এস উপশক্তি স্তরের জন্য স্যাটিসফাই করে না। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে হুন্ডের নীতি কোন উপশক্তি স্তরের জন্য স্যাটিসফাই করে না, সেটা হচ্ছে এস এর জন্য। কারণ কি, এস এর জন্য এল এর মান 0, এম এর মান 0, সুতরাং এস উপশক্তি স্তরে কেবলমাত্র একটাই অরবিটাল আছে এই জন্য। আচ্ছা, তো দেখো এই যে এস এর জন্য এটা হলো 1s2 2s2 2p, p কে কয় ভাগে ভাঙা যাচ্ছে বলো ভাইয়া? p কে 3 ভাগে ভাঙা যায়, একটু আগে দেখলাম 2p3। আচ্ছা, তো এক্ষেত্রে এস এ কয়টা? 2টা, ব্যাস। এখন পি এর ক্ষেত্রে লক্ষ্য করো, পি তে ইলেকট্রন আছে কয়টা? 3টা। তো 3টা কেন? যদি পিতে 5টাও থাকতো সেক্ষেত্রে আমরা কি কাজ করতাম? প্রথমে এক একটি করে ইলেকট্রন এখানে দিয়ে নিতাম। দেখো 3টা আছে না? হ্যাঁ, এই 3টা প্রথম যে ইলেকট্রন গুলো দ্বারা আমি ঘরগুলো ফিল আপ করবো সেগুলোর স্পিন হবে একমুখী। তো দেখো এই নাইট্রোজেনের আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? অর্থাৎ এখানে 3টা ইলেকট্রন আছে, 3টার স্পিনই একমুখী। আচ্ছা, তো আমি আর একটু লক্ষ্য করি, এটা হচ্ছে দেখো প্রথম ইলেকট্রন, এটা হচ্ছে ভাইয়া দ্বিতীয় ইলেকট্রন, এটা তৃতীয় ইলেকট্রন, এটা চতুর্থ ইলেকট্রন, এটা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ব্যাস। তো এখন এখান থেকে যে কোশ্চেন গুলো এসে থাকে, তোমাকে বলো নাইট্রোজেনের পঞ্চম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। তো নাইট্রোজেনের পঞ্চম ইলেকট্রন কোনটা? এই যে এটা 5th ইলেকট্রন। এই 5th ইলেকট্রনের জন্য আমার 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে হবে। তো 5th ইলেকট্রন কোথায় আছে? 2p তে আছে না? তা 5th ইলেকট্রন হচ্ছে এইটা। এর জন্য n এর মান কত? n ইজিক্যাল টু বলো ভাই, এই যে 2p তে আছে এই জন্য 2, p এর জন্য l এর মান কত? 1, m এর মান কত হবে? এই যে বললাম এটা এইখানে আছে, l এর মান হচ্ছে -1, m এর মান -1 0 +1, তাহলে এই মধ্যখানে যেগুলো আছে এগুলোর মান কত? 0, m ইজিক্যাল টু 0, আর s ইজিক্যাল টু এটা কোথায় আছে? খাড়া উপরের দিকে, এই জন্য +12। আমি আর দুই একটা এক্সাম্পল যদি আমরা সলভ করি তাহলে হয়তোবা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখন আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19 সালের কোশ্চিন। আচ্ছা, ডি ইউনিট এসেছিল, সেটা হচ্ছে পটাশিয়ামের। এই পটাশিয়াম এর 17তম ইলেকট্রনের জন্য, পটাশিয়ামের কত? 17তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কত? তো পটাশিয়ামের আমি নরমাল ইলেকট্রন বিন্যাস করে দেখি কত হয়। 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। আচ্ছা, এই পর্যন্ত দেখো 3d0 4s1, এটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা গত ক্লাসে আউটবাউন্ড নীতি যখন পড়িয়েছি তখন দেখিয়েছি। তো এখন দেখো, এখন যে ব্যাপারটা আমাকে বলছে কত? 17তম ইলেকট্রন। ভাই এন আছে দুটো, সাইড দিয়ে 10টা 12টা, এই 12টার মধ্যে তো 17তম থাকার কোনো সম্ভাবনা নাই, আছে? নাই। সো সেক্ষেত্রে আমাদের কোনটা নিয়ে কাজ করতে হবে? নিঃসন্দেহে 12 হচ্ছে 18, তার মানে এই 3p এর মধ্যে আছে 17তম ইলেকট্রন। তো p অরবিটালকে আমরা একটু ভেঙে লিখি, এই দেখো, ব্যাস। এইটা হচ্ছে px, এটা py, এটা pz, অবশ্যই 3 আছে এই জন্য 3। হ্যাঁ, তো আমরা কি করব? p তে ইলেকট্রন আছে কয়টা? 6টা। এইখানে বুঝার ব্যাপার। তো 6টার মধ্যে এই পর্যন্ত চলে গেছে কত? 10 আর 2 12, তাই না? তার মানে এইটা হচ্ছে 13তম ইলেকট্রন, এইটা হচ্ছে 14তম ইলেকট্রন, এইটা হচ্ছে 15তম ইলেকট্রন। একটু লিখে নাও, এটা 13 14 15। এরপরে যা আসবে এই এক একটা করে ফিল আপ করার পর বাদ বাকিগুলো আমি আবার এখান থেকে ফিল আপ করব, প্রথম থেকে ফিল আপ করবো। সেক্ষেত্রে এগুলোর স্পিন হবে বিপরীতমুখী। আচ্ছা, খাড়া নিচের দিকে, এটা কত? 16, এটা কত? 17, এটা কত? 18, ব্যাস। আমাকে কি বলছে? এই পটাশিয়ামের 17তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমাকে নির্ণয় করতে বলছে। তো 17তম ইলেকট্রন কোথায় আছে ভাইয়া? আমরা একটু লক্ষ্য করি 17তম ইলেকট্রন কোনটা। এই যে এইটা হলো 17তম ইলেকট্রন। তো 17তম ইলেকট্রনের জন্য আমরা কি করতে পারি? 17তম ইলেকট্রনের জন্য n এর মান কত? দেখো আগে কত আছে? 3, এই জন্য, অর্থাৎ n = 3। l = কত? অবশ্যই p এর জন্য l এর মান 1। m এর মান কত হবে বলো? m এর মান হচ্ছে -1 0 +1, অর্থাৎ এখানে হচ্ছে -1, এখানে 0, এখানে +1। এন্ড 17তম ইলেকট্রন কোন টুকের মধ্যে আছে? এই যে 0 রেঞ্জের মধ্যে আছে। এই জন্য 17তম ইলেকট্রনের জন্য m এর মান কত বলো? m এর মান 0। s এর জন্য কত হবে? এটা কি খাড়া উপরের দিকে আছে না নিচের দিকে আছে? যেহেতু খাড়া নিচের দিকে আছে এই জন্য s এর মান কত হচ্ছে?
মাইনাস হাফ। আমার মনে হয় আমি হুন্ডের নীতিটা ঠিকঠাক বুঝতে পেরেছি। তো মাঝে মাঝে সিকিউতে এইখান থেকে আমাদের মানে তোমার ওই পলির বর্জন নীতি আর হুন্ডের নীতি অ্যাডজাস্ট করে কোশ্চিন মাঝে মাঝে এসে থাকে। সেটা কিরকম, সাপোজ তোমাকে বললো যে পটাশিয়ামের এই 17তম এবং ধরো 14তম ইলেকট্রন কি পলির বর্জন নীতি মেনে চলে কি চলে না। আচ্ছা, তো আমি 17তম ইলেকট্রনের জন্য তো বের করলাম, 14তম ইলেকট্রন কোনটা ভাইয়া? 14তম ইলেকট্রন হচ্ছে এটা। তো 14তম ইলেকট্রনের জন্য আমি মান বের করে দেখো। 14তম ইলেকট্রনের জন্য এন এর মান কত? 14তম ইলেকট্রনের জন্য এন এর মান হচ্ছে 3, এল এর মান কত হচ্ছে বলো, যেহেতু P1, এস এম এর মান কত হচ্ছে বলো, এম এর মান হচ্ছে, এম এর মান এখানে কত হচ্ছে, এই রেঞ্জের মধ্যে আছে, এই জন্য 0। এস এর মান কোন দিকে আছে? দেখো এস এর মান আছে খাড়া উপরের দিকে, এই জন্য এর মান কত হচ্ছে? প্লাস হাফ। তো আমরা পলির বর্জন নীতি থেকে কি জানি বলো? পলির বর্জন নীতি মনে রাখার টেকনিক শিখেছিলাম স্টার 124 হ্যাশ, অর্থাৎ বাংলা লিঙ্কের ব্যালেন্স চেক। পলির বর্জন নীতি থেকে আমরা কি জানি? বাংলা লিঙ্কের ব্যালেন্স চেক স্টার 124 হ্যাশ, অর্থাৎ একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না। তো আমরা এই পটাশিয়ামের 17তম এবং 14তম, 17তম এবং 14তম ইলেকট্রনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ভাইয়া, একটু দেখো এর এই 17তম ইলেকট্রনের জন্য এন এর মান কত আছে? 3। 14 জন্য এন এর মান 3, এল এর মান কত? 1, এল এর মান 1, এম এর মান কত? 0, এম এর মান কত? 0, এর এস এর মান কত? প্লাস হাফ, এর এস এর মান কত? মাইনাস হাফ। তো আমরা দেখলাম কি যে এই 17তম এবং 14তম ইলেকট্রনের জন্য 3টা কোয়ান্টাম সংখ্যার মান একই হলে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান পরস্পর ভিন্ন। মেন কথা হচ্ছে পলির বর্জন নীতি অনুসারে একটি পরমাণুতে পটাশিয়াম একটা পরমাণু দুইটি ইলেকট্রন, এই যে 17তম 14তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না, অর্থাৎ মিনিমাম একটা কোয়ান্টাম সংখ্যার মান হলেও তোমার আলাদা হবে। তো এখানে আমরা লক্ষ্য করি যে 3টা কোয়ান্টাম সংখ্যার মান একই হলে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান পরস্পর আলাদা। সুতরাং পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে এই 14তম এবং 17তম ইলেকট্রন তোমার পলির বর্জন নীতি মেনে চলে। এই ধরনের কোশ্চেন সিকিউতে এসে থাকে, কিংবা ইন্ডিভিজুয়ালি বললো যে কোনো একটা ইলেকট্রন 10তম 12তম হোয়াটএভার যে কোনো একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান তোমাকে নির্ণয় করতে বলতে পারে। তো এই ছিল আজকের আয়োজনে, আশা করি আমার ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত বেল আইকনের চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যেন ভবিষ্যতে এরকম আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে আসতে পারি, সামনে আসতে পারি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে রসায়ন ভীতি দূর করার জন্য। ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।